আজকের অনুষ্ঠানে স্বাগত। আমরা মর্গান হাউসেলের লেখা সেম অ্যাজ এভার বইটি নিয়ে একটু কথা বলবো। পৃথিবী তো সবসময়ই বদলাচ্ছে, কিন্তু এই বইটা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু মানবিক আচরণ, কিছু চিন্তাভাবনা বা ধরুন ভয়ের ধরন, এগুলো কিন্তু বেশ একই রকম রয়ে গেছে। ঠিক। সময়ের সাথে সাথে বদলায় না এমন কিছু ব্যাপার। হ্যাঁ, তো আমাদের আজকের লক্ষ্য হলো এই চিরন্তন সত্যগুলোকেই একটু খুঁজে বের করা। মর্গান হাউসেল একজন পুরস্কার বিজয়ী লেখক। উনি মূলত অর্থনীতি আর মানুষের আচরণ নিয়েই লেখেন। আর ওনার লেখার ধরনটাও খুব সহজ, তাই না? কঠিন বিষয়গুলো বেশ সহজে বুঝিয়ে দেন। একদম। তো এই আলোচনায় আমরা এমন কিছু গল্প আর ধারণা নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের চিরাচরিত ভাবনাকে একটু নাড়া দিতে পারে। যেমন ধরুন, সবচেয়ে বড় ঝুঁকিগুলো কেন প্রায়শই আমাদের চোখের আড়ালে থেকে যায়, বা আমাদের সুখ সেটা আসলে কিসের উপর নির্ভর করে, পরিস্থিতি নাকি আমাদের প্রত্যাশা। ইন্টারেস্টিং প্রশ্ন। আর কেন ডেটা বা তথ্যের চেয়ে একটা ভালো গল্প অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। চলুন বিষয়গুলো একটু তলিয়ে দেখা যাক। অবশ্যই। বইয়ের শুরুতেই লেখক ইতিহাসের দিকে তাকিয়েছেন আর দেখিয়েছেন যে কত গুরুত্বপূর্ণ ঘটনা আসলে কত ঠুনকো জিনিসের উপর নির্ভর করে ঘটেছে। হ্যাঁ, যেমন ওই জর্জ ওয়াশিংটনের ব্যাপারটা। ঠিক, জর্জ ওয়াশিংটনের লং আইল্যান্ডের যুদ্ধ থেকে পালানোটা। ভাবা যায় ওটা নাকি সম্ভব হয়েছিল শুধুমাত্র বাতাসের দিকটা পাল্টে গিয়েছিল বলে। অবিশ্বাস্য। আবার ধরুন, লুসিটেনিয়া জাহাজের ক্যাপ্টেন, তিনি যদি সেদিন সামান্য জ্বালানি বাঁচানোর সিদ্ধান্তটা না নিতেন, তাহলে হয়তো প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদানের ঘটনাটা অন্যরকম হতে পারত। ব্যাপারটা ভাবলে একটু কেমন লাগে, তাই না? হ্যাঁ, লেখক যেমনটা বলেছেন, পৃথিবীর অনেক কিছুই এক সুতোর ওপর ঝুলে থাকে। এটা আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যৎ আসলে কতটা অনিশ্চিত, আর অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ঠিক তাই। আর এই অনিশ্চয়তার ধারণাটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঝুঁকির সাথে, বিশেষ করে সেই ঝুঁকি যা আমরা আগে থেকে আঁচ করতে পারি না। অদৃশ্য ঝুঁকিগুলো। হ্যাঁ, বইটাতে নভোচারী ভিক্টর প্রাথারের একটা দুঃখজনক উদাহরণ আছে। উনি মহাকাশ স্যুট পরীক্ষা করার জন্য পানিতে নেমেছিলেন। সব পরিকল্পনা মতোই চলছিল। আচ্ছা। কিন্তু একদম অপ্রত্যাশিতভাবে হেলমেটের ফেস প্লেট খুলে যাওয়ায় তিনি ডুবে মারা যান। আবার দেখুন, জাদুকর হ্যারি হুডিনি কত ভয়ঙ্কর স্টান্ট থেকে তিনি বেঁচে ফিরেছেন। হ্যাঁ, সে তো কিংবদন্তি। অথচ তার মৃত্যু হল একজন ভক্তের আচমকা করা কয়েকটি ঘুষিতে, যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। হাউজেল এখানে বলতে চাইছেন যে আসল বিপদটা আমাদের পরিকল্পনার মধ্যেই লুকিয়ে থাকে না, বরং এর বাইরে থাকে। ওনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ঝুঁকি সেটাই যা কেউ আসতে দেখে না। তাই ভবিষ্যতের নিখুঁত পূর্বাভাস করার চেষ্টার চেয়ে অপ্রত্যাশিত ঘটনার জন্য মানসিকভাবে এবং কার্যত প্রস্তুত থাকাটা অনেক বেশি জরুরি। তার মানে কি, এই যে আমরা যতই পরিকল্পনা করি না কেন, সব সময় অজানা কিছুর জন্য একটা জায়গা রাখতেই হবে। কিন্তু সেটা করাটা কি খুব সহজ? আমাদের মনোযোগ আর সামর্থ্য তো সীমিত। না, সহজ নয় অবশ্যই, কিন্তু হাউজেলেট এটাই বলতে চাইছেন যে অতিরিক্ত আত্মবিশ্বাস বা সবকিছু নিয়ন্ত্রণে আছে এই রকম ভাবাটাই আসলে বিপজ্জনক। প্রস্তুতির মানে এই নয় যে ঠিক কি ঘটবে তা জানতে হবে, বরং এর মানে হলো অপ্রত্যাশিত ধাক্কা সামলানোর মতো মানসিক জোর, আর হয়তো কিছুটা বাড়তি সম্বল, যেমন জরুরি সঞ্চয় বা বিকল্প পরিকল্পনা, এসব রাখা। এটাই হয়তো ঝুঁকির অদৃশ্য প্রকৃতিকে মেনে নেওয়ার সবচেয়ে বাস্তবসম্মত উপায়। বুঝলাম। আচ্ছা, মানুষের আচরণ সময়ের সাথে বদলায় না, এই বিষয়টা নিয়ে লেখক দারুণ কিছু উদাহরণ দিয়েছেন। যেমন ধরুন, আমাদের প্রত্যাশা আর বাস্তবতার খেলাটা। হ্যাঁ, ওই ১৯৫০-এর দশকের উদাহরণটা। ঠিক। আমরা অনেকেই ১৯৫০-এর দশককে কেমন একটা সোনালি যুগ বলে ভাবি, তাই না? মনে হয় যেন তখন সব ভালো ছিল। হ্যাঁ, একটা নস্টালজিয়া কাজ করে আর কি। কিন্তু যদি পরিসংখ্যান দেখি, আজকের দিনের গড় আয়, স্বাস্থ্যসেবা, সুযোগ সুবিধা, প্রায় সব কিছুতেই আমরা তখনকার চেয়ে অনেক এগিয়ে। তবুও যেন একটা অতৃপ্তি। এর কারণ, হাউজেল বলছেন, আমাদের সুখ আসলে পরিস্থিতির ওপর ততটা নির্ভর করে না যতটা করে আমাদের প্রত্যাশার ওপর। ওয়ারেন বাফেটের ব্যবসায়িক সঙ্গী চার্লি মাঙ্গার একবার বলেছিলেন না,
হ্যাঁ, বলেছিলেন সুখের প্রথম সূত্র হল কম প্রত্যাশা। ঠিক, কথাটা শুনতে সহজ মনে হলেও জীবনে প্রয়োগ করা বেশ কঠিন। একদম। প্রত্যাশার এই ফাঁদটার সাথেই কিন্তু জড়িয়ে আছে মানুষের মনস্তত্ত্বের আরেকটা দিক। আমরা তথ্যের চেয়ে গল্পকে অনেক বেশি গুরুত্ব দিই। ও হ্যাঁ, গল্পের শক্তি। মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিম ভাষণটার কথা ভাবুন। উনি কিন্তু সেদিন লেখা স্ক্রিপ্টের বাইরে গিয়ে হৃদয় থেকে কথাগুলো বলেছিলেন। হ্যাঁ, শুনেছিলাম। সেটাই একটা সাধারণ ভাষণকে অসাধারণ আবেগময় বক্তব্যে পরিণত করেছিল, যা আজও মানুষকে নাড়া দেয়। কেন? কারণ ওটা শুধু তথ্য ছিল না, ওটা ছিল একটা শক্তিশালী গল্প, একটা স্বপ্নের বয়ান। একদম। আজকের দিনের বেস্টসেলার লেখক যেমন ধরুন ইউভ্যাল নোয়া হারারি বা বিল ব্রাইসন, তাদের জনপ্রিয়তার মূল কারণও কিন্তু ডেটা বা ফ্যাক্টস সাজিয়ে দেওয়া নয়, বরং সেই ফ্যাক্টসগুলোকে একটা আকর্ষক গল্পের মোড়কে পরিবেশন করার ক্ষমতা। হাউজেল এই বিষয়টাকে সারসংক্ষেপ করেছেন এই বলে, সেরা গল্পটাই জেতে। পরিসংখ্যান হয়তো আমাদের মাথা নাড়াতে পারে, কিন্তু একটা ভালো গল্প আমাদের মনকে ছুঁয়ে যায়, আমাদের কাজে উদ্বুদ্ধ করে। তার মানে আমরা যতই নিজেদের যুক্তিবাদী ভাবি না কেন, দিনের শেষে আবেগের কাছেই হার মানি। লেখক কিন্তু ঠিক এই পয়েন্টটাই তুলে ধরেছেন। হ্যাঁ, অনেকটা তাই। অনেক সময় আমরা মনে করি বড় বড় সিদ্ধান্ত নিশ্চয় অনেক হিসেব নিকেশ করে নেওয়া হয়, কিন্তু ইতিহাস বা এমনকি সাম্প্রতিক ঘটনা দেখলেও বোঝা যায় আবেগ বা অযৌক্তিক বিশ্বাস কতটা প্রভাবশালী হতে পারে। যেমন ধরুন ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ম্যাকনামারা, উনি ছিলেন ডেটার পরিসংখ্যানের জাদুকর, যুদ্ধের কৌশল সাজিয়েছিলেন সংখ্যা দিয়ে। হ্যাঁ, খুব ডেটা ড্রিভেন ছিলেন। কিন্তু ভিয়েতনামের মানুষের আবেগ, তাদের জাতীয়তাবাদ, যে তার অদম্য ইচ্ছাকে তিনি সংখ্যা দিয়ে মাপতে পারেননি। ফলাফল তো আমরা জানি। একদম। আবেগটা হিসেবের বাইরে ছিল। এমনকি শেয়ার বাজারের দিকে তাকালেও তো একই ছবি। অনেক শেয়ারের দাম ওঠানামা করে কোম্পানির পারফরমেন্সের চেয়ে বাজারে চালু থাকা গল্প, গুজব, মানুষের ভয় আর লোভের ওপর ভিত্তি করে। এই তো সেদিন গেমস্টপের শেয়ার নিয়ে যা হলো। ও হ্যাঁ, সেটা তো একটা ক্লাসিক কেস। হাউজেলের একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এভাবে: যুক্তি মানুষের আবিষ্কার, আর মহাবিশ্ব প্রায়শই তা উপেক্ষা করে চলে। দারুণ কথা। আর এই আবেগ, এই অযৌক্তিক আচরণের পেছনে এক বিরাট অদৃশ্য চালিকা শক্তি কাজ করে। সেটা হলো প্রণোদনা বা ইনসেন্টিভস মানে উৎসাহ বা পুরস্কার। হ্যাঁ, বা শাস্তি এড়ানোর তাগিদও হতে পারে। হাউজেল দেখিয়েছেন, যখন প্রণোদনা খুব শক্তিশালী হয় তখন মানুষ নৈতিকতার সীমাও লঙ্ঘন করতে দ্বিধা করে না। আচ্ছা। উনি নাইজেরিয়ার অনলাইন স্ক্যামার আকিনোলা বোলাজির উদাহরণ টেনেছেন। চরম দারিদ্র্য তাকে এমন এক প্রণোদনা দিয়েছিল যে সে মানুষকে ঠকানোকেও নিজের কাছে যুক্তিযুক্ত প্রমাণ করতে পেরেছিল। আবার ধরুন কুখ্যাত মাদক সম্রাট এল চাপো, তার সাম্রাজ্য টিকে ছিল শুধু ভয় বা টাকার জোরে নয়, বরং তার অনুসারীদের জন্য সম্মান, ক্ষমতা আর এক ধরনের আনুগত্যের প্রণোদনাও সেখানে কাজ করেছে। ব্যাপারটা জটিল। এমনিকি জেনে বুঝেও মানুষ অনেক সময় ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যায় যদি তার পেছনে যথেষ্ট শক্তিশালী প্রণোদনা থাকে। যেমন ধরুন 2008 সালের অর্থনৈতিক সংকটের আগে অনেক বড় ব্যাংকার হয়তো সিস্টেমের ঝুঁকিটা আঁচ করতে পেরেছিলেন, কিন্তু বিশাল বোনাস বা কমিশনের প্রণোদনা তাদের সেই ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিয়েছিল। তাই হাউজেল আমাদের একটা জরুরি প্রশ্ন করতে বলেছেন নিজেদেরকেই, আমার কোন বর্তমান ধারণাগুলো বদলে যেত যদি আমার প্রণোদনা ভিন্ন হতো? বাহ, এটা নিয়ে ভাবলে অনেক আচরণের পেছনের কারণ হয়তো স্পষ্ট হয়ে ওঠে। একদম। প্রণোদনার এই শক্তিটা সত্যি ভাবনার বিষয়। লেখকের পর বিভিন্ন চক্র বা সাইকেলের কথাও বারবার বলেছেন। এর মধ্যে একটা ধারণা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যখন সবকিছু খুব শান্ত, স্থিতিশীল মনে হয়, ঠিক তখনই নাকি ভবিষ্যতের অস্থিতিশীলতার বীজ বোনা হয়ে যায়। হ্যাঁ, হাইমেন মিন্স্কির তত্ত্বটাও তো এই রকমই, তাই না? ঠিক, যখন অর্থনীতিতে দীর্ঘ সময় ধরে সমৃদ্ধি আর স্থিতিশীলতা থাকে, মানুষ আর ব্যাংকগুলো অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে। ঋণের পরিমাণ বাড়ে, সম্পদের দাম ফুলে ফেঁপে ওঠে, আর তারপর হঠাৎ একদিন সবকিছু ধসে পড়ে। শান্ত সময়ে ঝড়ের প্রস্তুতি শুরু হয়। কোভিড-19 মহামারীর আগের পরিস্থিতিটাও কি অনেকটা এরকম ছিল? বিশ্বজুড়ে সংক্রামক রোগের প্রকোপ অনেক কমে গিয়েছিল, আমরা হয়তো ভেবেছিলাম বড় মহামারী আর আসবে না। সেই অতি আত্মবিশ্বাসই কি আমাদের প্রস্তুতির অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছিল? হতেই পারে।
হাউজেল বলছেন স্থিরতা নিজেই অস্থিরতাকে উস্কে দেয়। ব্যাপারটা বেশ স্ববিরোধী শোনালেও এর মধ্যে গভীর সত্য আছে। হ্যাঁ, আছে। অবশ্যই। আর এই চক্রের সাথে মিলিয়ে দেখলে পরিবর্তনের গতিটাও বেশ অদ্ভুত লাগে, তাই না? ভালো খবর বা উন্নতিগুলো এগুলো সাধারণত খুব ধীরে ধীরে ঘটে, অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো। প্রতিদিন একটু একটু করে জমতে থাকে, কিন্তু সহলে চোখে পড়ে না, আমরা হয়তো টেরই পাই না। ঠিক। কিন্তু খারাপ খবর বা বিপর্যয়গুলো সেগুলো আসে হঠাৎ করে, ঝড়ের মতো, আর আমাদের সব মনোযোগ কেড়ে নেয়। হ্যাঁ, এটা ঠিক। বইটাতে একটা চমৎকার উদাহরণ আছে। ১৯৫৫ সালে আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের হার্ট অ্যাটাক হয়েছিল। সেটা ছিল বিরাট খবর, সারা দুনিয়া জেনে গিয়েছিল। কিন্তু গত কয়েক দশকে হৃদরোগে মৃত্যুর হার যে প্রায় ৭০% কমে গেছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে, সেই বিশাল ভালো খবরটা এত ধীরে ধীরে ঘটেছে যে তা যেন আমাদের চোখেই পড়েনি। তাই তো, এটা তো ভাবিনি এভাবে। ওয়ারেন বাফেটের একটা কথা এখানে খুব খেটে যায়। সুনাম তৈরি করতে লাগে ২০ বছর, আর সেটা ধ্বংস করতে লাগে মাত্র ৫ মিনিট। খারাপ খবরগুলো সেভাবেই কাজ করে, অনেক বছরের অর্জনকে মুহূর্তে ম্লান করে দিতে পারে। চিরস্থায়ী নয়। একদম না। এক সময়ের আমেরিকার রিটেল জায়ান্ট সিয়ার্সের কথাই ভাবুন। একটা সময় ছিল যখন আমেরিকার প্রায় প্রতিটি ঘরে তাদের ক্যাটালগ পৌঁছাত। তারা ছিল অপ্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, বিশাল ছিল এক সময়। কিন্তু কোথায় হারিয়ে গেল সেই সিয়ার্স? বাজারের চাহিদা বদলে গেল, ক্রেতাদের রুচি পাল্টাল, ওয়ালমার্ট আর অ্যামাজনের মতো নতুন প্রতিযোগী উঠে এলো, আর সিয়ার্সের সেই বিশাল সুবিধাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে গেল। ঠিক। জীববিজ্ঞানী লি ভ্যান ভ্যালেনের রেড কুইন হাইপোথেসিসের কথা মনে পড়ছে। হ্যাঁ, বলুন তো। উনি বলেছিলেন, ক্রমবিবর্তনের দৌড়ে টিকে থাকতে হলে একটা প্রজাতিকে প্রতিপক্ষের সাথে পাল্লা দিয়ে ক্রমাগত দৌড়াতে হয়, শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য। থামা মানেই পিছিয়ে পড়া। ও আচ্ছা। ব্যবসার জগতেও একই নিয়ম। হাউজেল এই বিষয়টাকেই বলছেন, টিকে থাকার জন্য শুধু দৌড়াতে থাকা, কোনো বিশ্রাম নেই। ব্যাপারটা বেশ চাপের। এই যে অনিশ্চয়তা, এই যে পরিবর্তনের চাপ, এই যে টিকে থাকার দৌড়, এর মধ্যে পথ চলার জন্য সঠিক মানসিকতা বা মাইন্ডসেট থাকাটা খুব জরুরি। হাউজেল এখানে কিছু দারুণ কৌশলের কথা বলেছেন। যেমন একই সাথে আশাবাদী এবং হতাশাবাদী হওয়া। শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করা দরকার। দুটো বিপরীতধর্মী জিনিস একসাথে কিভাবে সম্ভব? হাউজেল এখানে অ্যাডমিরাল জিম স্টকডেলের উদাহরণ দিয়েছেন। উনি ভিয়েতনাম যুদ্ধের সময় দীর্ঘ ৮ বছর বন্দী ছিলেন। ও আচ্ছা। স্টকডেল লক্ষ্য করেছিলেন তার যে সহবন্দীরা অন্ধভাবে আশা করত যে সামনের বড়দিনের আগেই আমরা ছাড়া পেয়ে যাব, তারাই সবচেয়ে আগে ভেঙে পড়ত যখন সেই আশা পূরণ হতো না। ফলস হোপ সিনড্রোম যাকে বলে। অনেকটা তাই। স্টকডেল নিজে কিন্তু এই ফাঁদে পা দেননি। উনি একদিকে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তিনি শেষ পর্যন্ত মুক্তি পাবেন এবং এই বন্দিদশা কাটিয়ে উঠবেন। এটা হলো আশাবাদ। আচ্ছা। কিন্তু একই সাথে তিনি তার বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিকে অস্বীকার করেননি। মেনে নিয়েছিলেন যে তার অবস্থা অত্যন্ত কঠিন এবং যে কোনো মুহূর্তে আরও খারাপ হতে পারে। এটা হলো হতাশাবাদ। মানে বাস্তবতাকে স্বীকার করে নেওয়া। একদম। এই দুই বিপরীতমুখী ভাবনার মিশ্রণই তাকে মানসিকভাবে টিকে থাকতে সাহায্য করেছিল। হাউজেল এই মানসিকতাকেই একটা চমৎকার সূত্রে বেঁধেছেন: হতাশাবাদীর মতো সঞ্চয় করুন এবং আশাবাদীর মতো বিনিয়োগ করুন। বাহ! এর মানে হল ভবিষ্যতের খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন, সঞ্চয়, কিন্তু একই সাথে বিশ্বাস রাখুন যে ভালো কিছু ঘটবে এবং তার জন্য উদ্যোগ নিন, বিনিয়োগ। বাহ! এটা দারুণ একটা দৃষ্টিভঙ্গি। আর একটা মানসিকতার কথা লেখক বলেছেন, অপূর্ণতাকে মেনে নেওয়া। আমরা সবসময় সবকিছু নিখুঁত করতে চাই, কিন্তু প্রকৃতি নাকি সেভাবে কাজ করে না। ঠিক তাই। প্রকৃতিতে দেখুন, কোনো প্রজাতিই কিন্তু সব দিক দিয়ে নিখুঁত নয়, কারণ কোনো একটা দিকে নিখুঁত হতে গেলে অন্য কোনো দিকে দুর্বলতা তৈরি হয়। বিবর্তন সবসময় সেই সব বৈশিষ্ট্যকেই টিকিয়ে রাখে যা পরিবেশের সাথে মানিয়ে চলার জন্য মোটামুটি যথেষ্ট ভালো, একেবারে নিখুঁত নয়। আচ্ছা। হাউজেল বলছেন আমাদের জীবনে বা কাজেও এই নীতিটা প্রযোজ্য। অতিরিক্ত দক্ষতার পেছনে ছোটা বা সবকিছু 100% নিখুঁত করার চেষ্টা অনেক সময় আমাদের ভঙ্গুর করে তোলে। অপ্রত্যাশিত কোনো ধাক্কা এলে আমরা সামলাতে পারি না। তাই কিছুটা ছাড় দিতে হবে। হ্যাঁ, কিছুটা অদক্ষতা, কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা, বা যাকে বলে স্ল্যাক, অর্থাৎ কিছুটা অবসর বা বাড়তি সামর্থ্য হাতে রাখা, এটা দীর্ঘমেয়াদে আমাদের আরও বেশি টেকসই করে তোলে। মনোবিজ্ঞানী আমোস টেভার্সকি যেমন মনে করতেন, সৃজনশীলতার জন্য নাকি মাঝে মাঝে একটু সময় নষ্ট করাটাও জরুরি। ইন্টারেস্টিং।
এই সময় নষ্ট করাটাই হয়তো সেই প্রয়োজনীয় স্ল্যাক। হতে পারে। আরেকটা বিষয় লেখক খুব জোর দিয়ে বলেছেন, যা কিছু সত্যিই মূল্যবান তা অর্জন করতে কষ্ট করতেই হবে, শর্টকাট বলে কিছু নেই। হ্যাঁ, ডোনার পার্টির গল্পটা। ঠিক। উনি এখানে 1886 সালের ডোনার পার্টির মর্মান্তিক গল্পটা আবার মনে করিয়েছেন। ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য একদল আমেরিকান অগ্রগামী একটা নতুন তথাকথিত ছোট পথ বেছে নিয়েছিল। কিন্তু সেই শর্টকাটে বিপদ ডেকে আনলো। হ্যাঁ, সেই শর্টকাট তাদের এমন ভয়াবহ বিপদের মুখে ফেলে দেয় যে শীতকালে বরফের মধ্যে আটকা পড়ে তাদের খাদ্যের অভাবে একে অপরের মাংস পর্যন্ত খেতে হয়েছিল। ভয়ঙ্কর। এটা একটা চরম উদাহরণ ঠিকই, কিন্তু মূল বার্তাটা খুব পরিষ্কার। সহজ রাস্তা বা শর্টকাট প্রায়শই আরও বেশি বিপদ বা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। জীবনে হোক বা কর্মক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে গেলে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, বাধার সম্মুখীন হতে হবে। এটা এড়ানোর কোনো উপায় নেই। ঠিক, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না আর কি। লেখক এখানে টি.ই. লরেন্স বা লরেন্স অফ অ্যারাবিয়ার একটা উক্তি ব্যবহার করেছেন। কষ্টটা যে হচ্ছে সেটাকে পাত্তা না দেওয়াটাই আসল কৌশল। আসল কথা হলো কষ্টকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করা। একদম। এবং সবশেষে হাউজেল যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হয়তো আমাদের অনেকেরই ভাবনার বিপরীত। উনি বলছেন, জটিল সমাধানের চেয়ে সরল সমাধান প্রায়শই অনেক বেশি কার্যকর। এটা কিভাবে? আমরা তো ভাবি জটিল মানেই ভালো। আমরা অনেক সময় কঠিন, জটিল পথ বা বিশ্লেষণকে বেশি বুদ্ধিমত্তার পরিচয়ক বলে মনে করি, যেন সমাধান যত জটিল তত ভালো। কিন্তু হাউজেল ক্যান্সার গবেষণার উদাহরণ দিয়ে দেখাচ্ছেন, আচ্ছা। ক্যান্সারের নিত্য নতুন জটিল চিকিৎসার পদ্ধতি আবিষ্কারের চেয়েও অনেক বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে একটা সরল প্রতিরোধমূলক ব্যবস্থা দিয়ে, আর সেটা হলো মানুষকে ধূমপান ছাড়তে উৎসাহিত করা। ওহ, তাই তো। তার মানে এই নয় যে জটিল গবেষণা অপ্রয়োজনীয়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সরল, মৌলিক সমাধানগুলোকে উপেক্ষা করে যাই। হাউজেলের কথাটা হলো, কঠিন হওয়ার জন্য কোনো অতিরিক্ত পয়েন্ট দেওয়া হয় না। মানে সহজটাই সেরা অনেক সময়। হ্যাঁ, সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর পথটা যদি সরল হয় সেটাই গ্রহণ করা উচিত। শুধু কঠিন বা আকর্ষণীয় দেখানোর জন্য জটিল পথে যাওয়ার কোনো মানে নেই। তাহলে মর্গান হাউজেলের সেম অ্যাজ এভার বইটি নিয়ে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এর মূল নির্যাসটা কি দাঁড়ালো? আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কথাটা হলো, বাইরের পৃথিবী যতই বদলাক, প্রযুক্তি আসুক, অর্থনীতি উঠুক বা নামুক, মানুষের ভেতরের কিছু জিনিস কিন্তু একই রকম থেকে যায়। আমাদের ভয় পাওয়ার ধরন, লোভ করার প্রবণতা, আশা নিরাশার দোলাচল, অন্যের সাফল্যে ঈর্ষাবোধ করা, একটা ভালো গল্পের প্রতি টান, প্রণোদনা পেলে সাড়া দেওয়া, এই মৌলিক মানবিক বৈশিষ্ট্যগুলো কিন্তু হাজার বছর ধরে প্রায় একই আছে। একদম। আর এই চিরন্তন মানসিক সত্যগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে বর্তমানের নানান জটিলতা আর ভবিষ্যতের অনিশ্চয়তাকে মোকাবেলা করাটা হয়তো কিছুটা সহজ হয়। কিভাবে? মানে ঝুঁকি আসলে কিভাবে কাজ করে, আমাদের প্রত্যাশাগুলো কিভাবে আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে, কেন তথ্যের চেয়ে গল্পের প্রভাব বেশি, প্রণোদনা কিভাবে আমাদের অজান্তেও সিদ্ধান্তকে প্রভাবিত করে, ইতিহাসের বিভিন্ন চক্র কিভাবে ফিরে ফিরে আসে, আর পরিবর্তন যে জীবনের এক অবশ্যম্ভাবী অংশ, এই বিষয়গুলো নিয়ে স্বচ্ছ ধারণা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে বা পেশাগত ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বা পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এটা আমাদের এক ধরনের স্থিতিশীল নোঙর দেয় এই সদা পরিবর্তনশীল পৃথিবীতে। খুব সুন্দর বললেন। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই, যা এই বইয়ের শেষের দিকের ভাবনা থেকে নেওয়া। বলুন। আচ্ছা, এমন কি কোনো অভিজ্ঞতা আছে যা অন্যদের হয়েছে কিন্তু আপনার বা আমার হয়নি, আর সেই ভিন্ন অভিজ্ঞতা কিভাবে তাদের বা আমাদের পৃথিবীকে দেখার ভঙ্গি, আমাদের বিশ্বাস বা সিদ্ধান্তকে আলাদা করে দিতে পারে? এটা গভীর প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো আমরা নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে পারব এবং অন্যদের আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক, অন্যের জুতায় পা গলানোর মতো আর কি। হ্যাঁ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি মর্গান হাউজেলের ভাবনাগুলো আপনাদেরও সোচনে বাধ্য করবে। ধন্যবাদ।